আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে যে ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 1 এর উদাহরণ 36 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে যে x = 2 cos t, y = 2 sin t এবং z = 4t। এটা হচ্ছে একটি হ্যালিক্সের সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে একটি হ্যালিক্স। এই হ্যালিক্সটি বলা হচ্ছে t = π/4 বিন্দুতে একটি একক স্পর্শক ভেক্টর। এখানে কি বলা হয়েছে যে একক স্পর্শক ভেক্টর ও একক অভিলম্ব ভেক্টর নির্ণয় করো। আমাদের দুইটা বিষয় নির্ণয় করতে হবে। একটা বলা হয়েছে যে একক স্পর্শক ভেক্টর, আর একটা বলা হয়েছে যে একক অভিলম্বিক ভেক্টর। আমরা যখন সূত্র লিখে দিয়েছিলাম, তখন আমি কিন্তু একক স্পর্শ ভেক্টরের সূত্রটা লিখে দিয়েছিলাম। আর একক স্পর্শ ভেক্টরের সূত্রটা হচ্ছে যে, অর্থাৎ সূত্রটা হচ্ছে কীরকম ছিল যে আর প্রাইম ডিভাইডেড আর প্রাইমের উপর মান, অর্থাৎ আর একটি ভেক্টর বের করতে হবে, ঠিক আছে? সেই ভেক্টরটা হবে যে অবশ্যই ভেক্টর সমীকরণ, অর্থাৎ হ্যালিক্সের এই যে হ্যালিক্সের সমীকরণ, অবশ্যই হ্যালিক্সের সমীকরণের সাথে আমাদের ভেক্টর সমীকরণের সম্পর্ক রয়েছে। তার মানে হ্যালিক্সের সমীকরণ থেকে আমাদের প্রথম অবস্থা বের করে নিতে হবে, অর্থাৎ আর একটি ভেক্টর, অর্থাৎ ভেক্টর একটা বের করতে হবে, ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। আর ওই আর ভেক্টর, অর্থাৎ ভেক্টর সমীকরণ আর এর একবার অন্তরীকরণ করতে হবে এবং একবার অন্তরীকরণ করার পর সেটার মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে একক স্পর্শক ভেক্টরের সূত্র। আর দ্বিতীয় বিষয়টা ছিল যে একক অভিলম্বক ভেক্টর। একক অভিলম্ব ভেক্টরের ক্ষেত্রে সূত্রটা আমরা জেনেছিলাম যে, অর্থাৎ দুইবার অন্তরীকরণ করতে হবে এবং ওই আর ভেক্টর দুইবার, অর্থাৎ 2 প্রাইমের মান। এটা হচ্ছে আমাদের একক অভিলম্বক ভেক্টর, ঠিক আছে? এই দুইটা বিষয়ের উপর আমাদের মানটা বের করলে আমাদের এই বিষয়টা নির্ণয় করা হয়ে যাবে। তো চলো আমরা এই বিষয়টা শুরু করি। এগুলো কিন্তু আমি তোমাদের বোঝার ক্ষেত্রে দিলাম, কিন্তু এখন মূল বিষয়টার অঙ্কে আসবো। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি যে প্রদত্ত হ্যালিক্সটির, অর্থাৎ এটা তো একটা হ্যালিক্স, তাই না? প্রদত্ত হ্যালিক্সের অর্থাৎ একটা ভেক্টর আমাদের ধরে নিতে হবে। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি যে, দেখো যে প্রদত্ত হ্যালিক্সটির ভেক্টর সমীকরণ আমরা কিন্তু ভেক্টর সমীকরণের সূত্রটা লিখে দিয়েছিলাম। সেটা ছিল যে আর ভেক্টর = এখানে হবে যে ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড। এটার এই একক ভেক্টরটা পরেও দিতে পারো, আগেও দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু উপরে দেখো যে এক্স এর মান, ওয়াই এর মান, এক্স এর মান দিয়ে রাখছিল, ওয়াই এর মান দিয়ে রাখা হয়েছিল এবং জেড এর মান দিয়ে রাখা হয়েছিল। তাহলে আমরা এই বিষয়টা যদি আমরা লিখি তাহলে কি হবে যে এক্স এর মান দিয়ে রাখা হয়েছিল যে 2 cos, এখানে আগে পরে কিন্তু বিষয়টা না, এখানে আরেকটাকে আমরা পরে দিব, ঠিক আছে? 2 cos t i, ঠিক আছে? প্লাস এখানে যে y = কি ছিল 2 sin t j, এবং প্লাস দিয়ে আমরা কি লিখতে পারি কে এর মান কি ছিল, অর্থাৎ z এর মান কি ছিল 4t, তাহলে আমরা লিখতে পারি 4t কে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি ভেক্টর সমীকরণটা আমরা কি পেলাম, ভেক্টর সমীকরণ পেলাম। এবার আমাদের এটা কিন্তু আর এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে? এখন এই সমীকরণটাকে আমাদের প্রথমটা যখন একক স্পর্শক ভেক্টর নির্ণয় করব তখন আমাদের অর্থাৎ একবার কিন্তু আর ড্যাশ লাগবে, ঠিক আছে? একবার আর ড্যাশ, অর্থাৎ এটা হচ্ছে আর ভেক্টর, এটার একবার অন্তরীকরণের প্রয়োজন হবে। তো চলো তাহলে আমরা একবার অন্তরীকরণ করে দেখি যে এই বিষয়টা কি দাঁড়াচ্ছে। আচ্ছা, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই 1 নং সমীকরণকে অন্তরীকরণ করে পাই। কি পাবো দেখা যাক। এখানে আর ড্যাশ সমান হচ্ছে dr ডিভাইডেড dt, কিসের সাপেক্ষে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, অর্থাৎ আর একে করলাম, ঠিক আছে? আর ভেক্টরকে এই আর ড্যাশ মানেটাই হচ্ছে অন্তরীকরণ একবার। তাহলে এখানে আমরা 2 cos t এটাকে অন্তরীকরণ করব, অর্থাৎ একবার বাইরে দিয়ে রাখলাম dt, এটাকে আমরা পুরোটা লিখবো যে 2 cos t i প্লাস 2 sin t j প্লাস 4 t k, এটুকু আমরা লিখলাম। এখন একে একে যদি অন্তরীকরণ করা হয় তাহলে বিষয়টা কি দাঁড়ায়, অর্থাৎ d ডিভাইডেড dt ইন্টু এখানে আমরা লিখতে পারি 2 cos t i, ঠিক আছে? এটাকে একবার অন্তরীকরণ করব প্লাস d ডিভাইডেড dt ইন্টু 2 sin t j, এটাকে একবার অন্তরীকরণ করব
এবং প্লাস ডি ডিভাইডেড ডিটি ইন্টু 4t কে। ঠিক আছে, এটাকে একবার অন্তরীকরণ করব। তাহলে এখানে যদি আমরা 2 cos t i কে cos কে এখানে যেহেতু 2 ধ্রুবক, ঠিক আছে, এবং 2 কে অন্তরীকরণ করলে 0 হয়, ওটা ওই যে ইউভি এর সূত্র অনুসারে আমরা করলে বড় হয়ে যাবে। এক কথায় আমরা ছোট আকারে করব। সেক্ষেত্রে যেহেতু cos t, সেক্ষেত্রে cos t কে অন্তরীকরণ করলে আমরা জানি মাইনাস সাইন টি হবে, অর্থাৎ cos থিটাকে করলে মাইনাস সাইন থিটা হয়। তার মানে আমরা এখানে লিখতে পারি -2 সাইন টি, এখানে কি হবে আই। ঠিক আছে, প্লাস দিলাম, এখানে সাইনকে করলে অবশ্যই cos হয়, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 2 cos t j। আর এখানে দেখো যে আমরা টি এর সাপেক্ষে যখন করব তাহলে টি কে করলে 1 হবে, আর 4 ধ্রুবক, তারপরে 1 ইন্টু 4, তার মানে 4 থাকবে, 4 কে থাকবে, অর্থাৎ 4 কে। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ। ঠিক আছে, এটা আমরা মূল বিষয় পেলাম একবার অন্তরীকরণের ফলে। এবার আসো যে টি এর সাপেক্ষে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে তো আমরা আর ডাবল পাই পাবো, তাই না? তাহলে আর ডাবল পাইয়ের বিষয়টা কি? তাহলে আমরা এখানে যদি দেখি যে আর ডবল পাই ইকুয়াল টু হচ্ছে একবার যে অন্তরীকরণ করলাম এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডি আর পাই ডিভাইডেড ডি আর ডিটি। ঠিক আছে, টি এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করা, অর্থাৎ টি এর সাপেক্ষে পুনরায় আবার এই অংশটুকুকে কী করবো, অন্তরীকরণ করবো। এটা হচ্ছে 2 নম্বর দিলাম, অর্থাৎ 2 নং সমীকরণকে আবার অন্তরীকরণ করবো। তাহলে আমরা যদি লিখি যে ডি ডিভাইডেড ডিটি ইন্টু এখানে -2 ছিল সাইন টি আই প্লাস 2 cos টি জে প্লাস 4 কে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে দেখো, যে টি এর সাপেক্ষে অর্থাৎ এই অংশটুকু যখন আমরা এক একে আলাদা করে দিই, যে ডি ডিভাইডেড ডিটি ইন্টু -2 সাইন, ঠিক আছে, ইন্টু আই প্লাস, ঠিক আছে, এটা হচ্ছে একবার গেল, প্লাস ডি ডিভাইডেড ডিটি, এটা আমরা 2 cosকে করবো cos টি জে, ঠিক আছে, এবং প্লাস ডি ডিভাইডেড ডিটি এর সাপেক্ষে হচ্ছে 4কে করবো। ঠিক আছে, এখন যদি অন্তরীকরণ করি তাহলে বিষয়টা দেখো, আমরা জানি যে সাইনকে অন্তরীকরণ করলে cos হয়। ঠিক আছে, তার মানে মাইনাস সাইনকে করলে অবশ্যই মাইনাস cos হবে। তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস এখানে কি হবে cos ইউএস cos টি আই। ঠিক আছে, প্লাস দিলাম। এখানে আমরা জানি যে যদি আমরা cosকে করি তাহলে কি হয়, অবশ্যই মাইনাস হয়। তাহলে আমরা কি লিখতে পারি -2 সাইন টি জে। ঠিক আছে, আর এখানে যেহেতু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে আর এখানে টি নাই, তার মানে কি এটা পুরোপুরিটাই 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে মাইনাসে মাইনাসে এটা প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার যে 2 cos টি আই, এখানে প্লাস মাইনাসে -2 সাইন টি জে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ দিলাম। অর্থাৎ এখানে আমরা দুইটা বিষয় কিন্তু পেয়ে গেছি, আর ড্যাশও পেয়েছি আর 2 ড্যাশও পেয়ে গেছি। ঠিক আছে, দুইবার অন্তরীকরণ করে পেয়ে গেছি। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই আর ড্যাশের মান বের করতে হবে, অর্থাৎ মডুলাসের মান বের করতে হবে, এবং আর 2 ড্যাশের মডুলাসের মান বের করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো, এখন বিষয়টা হচ্ছে যে অঙ্কে আমাদের একটা বিন্দু রাখা হয়েছিল, যে টি ইজিক্যাল টু একটা বিন্দু দেওয়া হয়েছিল, সেটার মান হচ্ছে টি ইজিক্যাল টু হচ্ছে পাই ডিভাইডেড 4। একটা কী ছিল, বিন্দু ছিল। এই বিন্দুতে তাহলে আর ড্যাশের মান, ঠিক আছে, আর ড্যাশের মান এবং আর ডাবল ড্যাশের মানটা কী হবে, তাহলে টি এর জায়গায় যদি আমরা বসে দিই, টি ইজিক্যাল টু এত বিন্দুতে আর ড্যাশের মানটা কী হবে, এখানে যদি আমরা বসাই যে -2 সাইন, টি এর জায়গায় আমরা বসাইবো পাই ডিভাইডেড 4 ইন্টু আই, প্লাস দিয়ে আমরা 2 cos, টি এর জায়গায় আমরা বসাইবো পাই ডিভাইডেড 4 ইন্টু জে। ঠিক আছে, আর লাস্টে কী ছিল 4কে প্লাস 4কে, এটুকু আমাদের ছিল, তাই না? এখন এখানে আমরা সাইন, অর্থাৎ এখানে 180/4, 180/4, অর্থাৎ 180কে 4 দ্বারা ভাগ করলে এখানে হয় 45 ডিগ্রি। তার মানে সাইন 45 ডিগ্রির মান কত হবে, -2 সাইন 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2 ইন্টু আই, প্লাস cos 45, এটা হচ্ছে 45 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2 জে প্লাস 4কে। ঠিক আছে, এখন এখানে 2, অর্থাৎ মাইনাস এখানে কমন দিলাম, এখানে 2কে যদি আমরা ভাঙাই 2√2 করলে দুইটা গুণ করে দিলে আমরা হয় 2 ইন্টু 1/√2 লিখলাম, প্লাস এটাও ভাঙাইব √2 ইন্টু √2 ইন্টু 1/√2, এটা হচ্ছে জে প্লাস 4কে, এটা রাখলাম। এখন কাটাকাটি ক্ষেত্রে একটা কেটে গেল,
একটা আর একটা কেটে গেল, তাহলে কি বিষয়টা থাকলো, সেটা হচ্ছে -√2 এটা হচ্ছে i, তাই না, i প্লাস √2 জে প্লাস 4k, এটা হচ্ছে আমাদের r ড্যাশের মান। তাহলে r ড্যাশের মান আমরা কি পেলাম, যে -√2i প্লাস √2j প্লাস 4k, এটা হচ্ছে আমাদের r ড্যাশ পেলাম, ঠিক আছে, r ড্যাশ পেলাম। এখন এই r ড্যাশের মান আবার বের করতে হবে। আচ্ছা এবার r2 এর মান ছিল -2i cos t -2j sin t, এটা ছিল। এখন এখানে যদি আমরা t = 4/4 মানটা বসিয়ে দিই, তাহলে -2i ইন্টু cos cos, এখানে হচ্ছে যে π/4 -2j ইন্টু এখানে আমরা সাইন, অর্থাৎ 45 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা বসাতে কি পাচ্ছি, যে -2i এটা রাখলাম 45 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2 মাইনাস 2j, এখানে হচ্ছে যে সাইন, তাই না, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, একই বিষয়। তাহলে আমরা যদি এখন এখানে এই ভাঙিয়ে লিখি, অর্থাৎ -2 এখানে রাখলাম, √2 ইন্টু √2 ভাঙিয়ে লিখলাম, ইন্টু এখানে আগে i রাখলাম, ইন্টু 1/√2, এটা একবার লিখলাম, মাইনাস দিলাম, ইন্টু এখানে আমরা যদি লিখি যে এটাকে কমন রাখলাম এবং এখানে লিখেছি √2 ইন্টু √2 ভাঙে লিখলাম, ইন্টু 1/√2। তাহলে দেখো যে এখান থেকে এখানে একটা কাটা, এখান থেকে এখানে একটা কাটা, তাহলে আমরা কি বিষয় পাচ্ছি, যে √2 মাইনাস √2i মাইনাস এখানে হচ্ছে যে √2 যে, এটা হচ্ছে আমাদের r ড্যাশ ডাবল ড্যাশের মান। এখন বিষয়টা হচ্ছে যে কোনো একটি ভেক্টর অভিলম্ব, ঠিক আছে, অভিলম্ব ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে একটি, সেটা হচ্ছে যে ওই দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 হয়, ঠিক আছে, ডট গুণন যদি 0 হয় তাহলে উক্ত ভেক্টরটা অবশ্যই অভিলম্বিক ভেক্টর হবে। তাহলে এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে r ড্যাশ ডট গুণন r2 ড্যাশ, এই দুইটা ভেক্টর, ঠিক আছে, এই দুইটা ভেক্টরের যদি অন্তরীকরণ, অর্থাৎ অন্তরীকরণের মান যদি ডট গুণনে যদি 0 হয় তাহলে উক্ত ভেক্টরটা কি অভিলম্বিক ভেক্টর হবে। তাহলে আমরা প্রথম অবস্থায় r ড্যাশ 1 এর মানটা কি পেয়েছিলাম, r ড্যাশ 1 এর মান পেয়েছিলাম -√2i প্লাস √2j প্লাস 4k, এটা পেয়েছিলাম r ড্যাশের মান। এখানে ডট গুণন বলা হয়েছে, ডট গুণন ইকুয়াল টু আমরা লিখতে পারি যে r2 এর মান, অর্থাৎ r2 এর মান পেয়েছিলাম -√2i মাইনাস √2j, এটা পেয়েছিলাম 2 এর মান। তাহলে এখন যদি আমরা ডট গুণন করে দিই আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, তাহলে -√2 ইন্টু কি হবে -√2, এটা হচ্ছে কি গুণ, এরপর হচ্ছে প্লাস, অর্থাৎ জের সহগ দ্বারা প্লাস, এখানে জের সহগ ছিল √2, তাই না, √2, এখানে জের সহগ কি আছে -√2 ডট গুণন, এখানে +4, এখানে 4k, এখানে k এর সহগ নাই, তার মানে এটা লেখার প্রয়োজন নাই। এখন আমরা যদি গুণ করে দিই, মাইনাস এবং মাইনাসে প্লাস হয় এবং √2 গুণ করলে 2 হয়, এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর √2 এবং √2 গুণ করলে আমাদের হয় 2। এখন এই দুটো 2 - 2 তার মানে কি 0, তার মানে এই শর্ত সাপেক্ষে, অর্থাৎ কোনো দুইটি ভেক্টরের যদি ডট গুণন কি হয়, ওই ভেক্টরের যদি ডট গুণন 0 হয়, তার মানে অবশ্যই ওই ভেক্টরটা কি নির্দেশ করবে, অভিলম্বক ভেক্টর নির্দেশ করবে। অর্থাৎ লেখা যায় যে ইহা কি নির্দেশ করে, নির্দেশ করে r2 অভিলম্বী, কি লেগেছে যে অভিলম্ব, ঠিক আছে, অভিলম্ব ভেক্টর। এখন আমাদের নির্ণয় করতে হবে যে r পায়ের মান এবং r2 এর মান। এখন আমরা কি নির্ণয় করব, এখন r ড্যাশের মান নির্ণয় করব। r ড্যাশের মান মানে কি, অর্থাৎ r ড্যাশের মানের ক্ষেত্রে আমরা যে বিষয়টা পেয়েছিলাম, অর্থাৎ আয়ের সহগের মান, আয়ের সহগের যে এখানে দেখো আমরা লিখলাম যে √i, এটা হচ্ছে কি r ড্যাশের মানের ক্ষেত্রে -√2 এর উপর স্কোয়ার, তারপরে কি লিখবো প্লাস জের সহগের উপর স্কোয়ার, জের সহগ এখানে কি ছিল 2 এর উপর স্কোয়ার, প্লাস এখানে কে এর সহগের উপর স্কোয়ার, কে মানে 4 এর উপর স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো, এখানে রুট এবং স্কোয়ারে কেটে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে 2, এখানে দাঁড়াচ্ছে যে 4, আর সরি এখানে √2
টু ছিল, তাই না? রুট ওভার টু ছিল, তার মানে এখানে হচ্ছে টু প্লাস এখানে ফোর, চারের উপর করলে 16 হয়। তাহলে টোটাল আমরা লিখতে পারি 4 16 20, তাই না? রুট ওভার এখানে 20, রুট ওভার কী লিখতে পারি 4 4 আর 16 20। এখন 20কে যদি আমরা ভাঙাই তাহলে বিষয়টা কী হবে, যে রুট ওভার 4 গুণন 5 এই আকারে লিখতে পারি। এখন 4-এর উপর রুট করলে কী হয়, 2 হয়, 2 রুট ওভার 5। এটা আসলো আমাদের আর ড্যাশের মান, ঠিক আছে? এখন যদি আবার আর ডাবল ড্যাশের মান নির্ণয় করি তাহলে বিষয়টা কী হবে, আর ডাবল ড্যাশের মান, তাহলে এখানে আমরা রুট ওভার দিয়ে লিখতে পারি যে আর ড্যাশের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে -2 এর উপর স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এর উপর স্কোয়ার মাইনাস রুট ওভার প্লাস এটা দিলাম -2, ঠিক আছে, এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অবশ্যই রুটের স্কোয়ারে কেটে গেলে 2, এখানে +2, এটা সমান আমরা লিখতে পারি 4 হলে রুট ওভার 4 ইজিক্যালকে আমরা লিখতে পারি 2, অর্থাৎ এখানে আর ড্যাশের মান, আর ডাবল ড্যাশের মান আসলো 2। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং প্রদত্ত ভেক্টর ফাংশনের একক স্পর্শ ভেক্টর মানে হচ্ছে যে আর ড্যাশ ডিভাইডেড আর ড্যাশের মান। তাহলে আর ড্যাশ মান আমরা কি পেয়েছিলাম, -√2i প্লাস √2j প্লাস পেয়েছিলাম 4k, ঠিক আছে? আর ডিভাইডেড এটার মান পেয়েছিলাম আমরা কি পেয়েছিলাম, 2√5, এটা আমরা পেয়েছিলাম। এখন যদি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে ভাগ করে দিই, অংশে বিভক্ত করে দিই, -2i ডিভাইডেড 2√5 প্লাস √2j ডিভাইডেড 2√5 প্লাস 4k ডিভাইডেড হচ্ছে 2√5। এখন আমরা যদি 2কে ভাঙিয়ে লিখি তাহলে কি বিষয়টা দাঁড়ায়, যে -√2i ডিভাইডেড √2 ইন্টু √2, 2কে ভাঙানো হলো √2 গুণ করলে আমরা কি পাই, 2 পাই, ইন্টু √5 প্লাস √2j ডিভাইডেড আমরা লিখতে পারি √2 ইন্টু √2 ইন্টু √5 লিখতে পারি প্লাস 4k, ঠিক আছে? 4k কে আমরা যদি একটা বিষয় করি, সেটা হচ্ছে যে 4k কে আমরা যদি 2 গুণন অর্থাৎ 2, তাহলে 4 হলো। আর এই 2কে যদি আমরা ভাঙাই √2 ইন্টু √2, তাহলে √2 গুণ করলে 2 হয়, 2 গুণ করলে 4 হয়, ইন্টু k ডিভাইডেড 2√5, ঠিক আছে? অর্থাৎ 2কে ভাঙালে √2 ইন্টু √2 হয়তো। আচ্ছা, এখন আমরা পরের লাইনটা করি। তাহলে √2 এবং √2 কেটে দিই, ঠিক আছে? √2 এবং √2কে যদি আমরা কেটে দিই তাহলে কি বিষয়টা পাই, আমরা এই √2 কেটে দিলাম, তাহলে -i থাকলো, √2 √5, তার মানে √2 5 5 × 10 লিখতে পারি, প্লাস √2 বাদ, তাহলে এখানে থাকলো যে নিচে কি লিখতে পারি, 5 × 10 √10 প্লাস আমরা কি লিখতে পারি, যে √2 বাদ, এবং এখানে এই √2 বাদ, তাহলে আমরা লিখতে পারি 2k ডিভাইডেড √5, ঠিক আছে না? ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি, যে প্রদত্ত ভেক্টর ফাংশনটির একক স্পর্শ ভেক্টর হচ্ছে এটা, ঠিক আছে? এবার আসো যে ভেক্টর এটা। এবার দ্বিতীয় অংশে কি বলা হয়েছিল, যে অবশ্যই বের করতে হবে যে একক অভিলম্ব ভেক্টর এবং একক অভিলম্ব ভেক্টর। অভিলম্ব ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই আর ডবল ড্যাশ এবং আর ডবল ড্যাশের মান। তাহলে আর ডবল ড্যাশের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম -√2i -√2j, এটা পেয়েছিলাম, এবং এর ক্ষেত্রে আমরা মান কি পেয়েছিলাম, মানটা পেয়েছিলাম 2, তাই না? এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে বিষয়টাকে কিভাবে আমরা লিখতে পারি, দেখো, যদি আমরা এটাকে ভাঙি তার মানে -√2i, তার মানে 2 দ্বারা ভাগ, -2j
ডিভাইডেড আমরা লিখতে পারি 2, তাই না? এখন এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি -√2i ডিভাইডেড √2, তাই না? √2 ইন্টু √2 -√2 j ডিভাইডেড √2 ইন্টু √2, এই √2 বাদ। তাহলে আমাদের বিষয়টা কি থাকতেছে দেখো, যে -i ডিভাইডেড √2, ঠিক আছে, মাইনাস এখানে থাকতেছে রুট, অর্থাৎ জে ডিভাইডেড √2। এটা হচ্ছে আমাদের কি একক অবিলম্ব ভেক্টর, ঠিক আছে? তাহলে এই দুটাই হচ্ছে অ্যান্সার, একটা হচ্ছে অ্যান্সার এটা আর আরেকটা অ্যান্সার হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা।